রবীন্দ্র প্রতিভা যখন মধ্য গগনে, রবির ছটায় বাংলা সাহিত্য যখন উদ্ভাসিত, সেই সন্ধিক্ষণে বনলতা সেন রূপসী বাংলার মতো অবিস্মরণীয় অনবদ্য কাব্যডালি সাজিয়ে আমাদের কাছে উপস্থিত হন জীবনানন্দ দাশ। তিনি ছিলেন বোধের কবি, জীবন বোধের কবি, নির্জনতার কবি। সেই জীবনানন্দ দাশের শিকার কবিতাটি আমি দুটি পর্বে তোমাদের কাছে আলোচনা করব। ভিডিওগুলো দেখলে আশা করি এই শিকার কবিতাটি তোমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। প্রথম পর্বের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের দেখার পরামর্শ দিও এবং অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশের নোটিফিকেশন অল করে রেখো, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো সবার আগে তোমাদের হাতের মুঠোয় চলে যেতে পারে। শিকার কবিতাটি নেওয়া হয়েছে জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে। কোন কাব্যগ্রন্থ থেকে? বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে। এই শিকার কবিতাটির নামকরণ অত্যন্ত ব্যঞ্জনা ধর্মী। শিকার কবিতাটি আলোচনা করলে আমরা দেখতে পাবো প্রতিটি ছত্রে ছত্রে জীবনানন্দ যেমন উপমার প্রয়োগ করেছেন। জীবনানন্দের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার লেখনির ক্ষেত্রে এই উপমার প্রয়োগ। তিনি প্রতিটি ছত্রে ছত্রে যেমন উপমার প্রয়োগ করেছেন, ঠিক তেমনি আমরা প্রতিটি ছত্রে ছত্রে দেখতে পাই কিভাবে কবি সমাজের নির্মমতা, অমানবিকতার উপরে কষাঘাত করেছেন। এই কবিতাটাকে আলোচনা করলে আমরা দেখতে পাই দুটো পর্ব আছে এবং দুটো পর্বেই প্রথমেই কবি আলাদা পংক্তিতে ভোর শব্দটাকে ব্যবহার করেছেন। শুধু ভোর শব্দটাকে আলাদা পংক্তিতে প্রতিস্থাপন করেছেন। এর অর্থ তো অবশ্যই আছে, সেই অর্থ আমি আলোচনা করব, কিন্তু তার আগে বলে দিই, এই প্রথম পর্বের যে ভোর পংক্তিটাকে আলাদা জায়গায় আলাদা পংক্তি হিসেবে প্রতিস্থাপন করেছেন, তার একটা অর্থ আছে। সেই প্রথম ভোর শব্দের মধ্য দিয়ে কবি বুঝিয়েছেন প্রকৃতির অপরূপ শোভা। কিন্তু এই ভোরের মধ্যেও, এই প্রকৃতির অপরূপ শোভার মধ্যেও আমরা শিকার শব্দটা পাই। শিকার মানে সবসময় যে শিকার করা তা নয়। এই যে ভোর শব্দটার মধ্যে শিকার বললাম, প্রথম পংক্তিতে যে ভোর শব্দটা ব্যবহার করা হয়েছে, তার মধ্য দিয়ে যে প্রকৃতির অপরূপ রূপ বৈচিত্র্য, রূপচিত্র কবি কল্পনা করেছেন, সেই রূপচিত্র আমাদের মনকে শিকার করে। অর্থাৎ প্রথম যে ভোর, সেই ভোরের মধ্য দিয়ে কবি যে প্রকৃতির রূপ অঙ্কন করেছেন, সেই রূপ আমাদেরকে শিকার করে। এই শিকার মানে কি? এই শিকার শব্দের অর্থ হচ্ছে মোহিত করা। তাহলে প্রথম ভোরের মধ্য দিয়ে প্রকৃতির যেমন অপরূপ শোভা কবি অঙ্কন করেছেন, তেমনি এই ভোর আমাদের মনকে মোহিত করে, মোহাবিষ্ট করে। আর দ্বিতীয় ভোর সমাজের নির্মমতা প্রকাশ পেয়েছে। দ্বিতীয় ভোর শব্দের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন কবি কিভাবে মানুষ সমাজের উপর নির্মমতা, অমানবিকতা চালায়। একটা হরিণ যে সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করে করে চলেছে এবং নদীর জলে সে অবগাহন করতে নেমেছে নিজের জীবনকে বাঁচাতে পারার জন্য, এবং হরিণীদের বলবে তার সৎ সাহসিকতা, তার যে বীরত্বের কথা, সেইটা বলার পূর্বেই তাকে নির্মম ভাবে হত্যা করেছে টেরিকাটা কয়েকটা মানুষ। তাহলে এই যে দ্বিতীয় ভোর, সেই দ্বিতীয় ভোরের মধ্যে দিয়ে শিকার অর্থাৎ হত্যা, মানুষের যে সামাজিক নির্মমতা, অমানবিকতা, সেটাই চরমভাবে প্রকাশ পেয়েছে এই দ্বিতীয় ভোরের মধ্য দিয়ে। আমি এই কবিতাটাকে দুটো পর্বে যে আলোচনা করব, সেই আলোচনার মধ্যে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব কিভাবে ভোর, প্রথম ভোর প্রকৃতির অপরূপ ডালি সাজিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে, কবি কিভাবে তাকে উপস্থাপন করেছেন, আর দ্বিতীয় ভোর কিভাবে আমাদের কাছে মানুষের সামাজিক নির্মমতা, অমানবিকতাকে প্রকাশ করেছেন কবি, সেটাকে আলোচনা করব। তাহলে কি বললাম? কবি প্রথমেই ভোর শব্দটাকে আলাদা পংক্তিতে প্রতিস্থাপন করেছেন। কবি বলেছেন ভোর। এই ভোর কি? তমসা সরে গিয়ে, অন্ধকারাচ্ছন্ন অবস্থা সরে গিয়ে নতুন সূর্যের উদয় হওয়া, নতুন দিনের সূত্রপাত হওয়া। সেই নতুন দিনের যখন সূত্রপাত হয়, প্রকৃতি যেন আবার নতুন সাজে সজ্জিত হয়। তার যে বসন, সূর্যের সোনালী রোদের যে বসন, সেই বসন আমাদেরকে মোহিত করে। প্রকৃতির অপরূপ শোভা যেন ডালি নিয়ে আমাদের কাছে সাজিয়ে তোলে। তমসা যতক্ষণ থাকে, অন্ধকার যতক্ষণ থাকে, প্রকৃতি যেন কোথাও একটা আড়ালে আবডালে লুকিয়ে থাকে। আর যখন নতুন সূর্যের উদয় হয়, নতুন দিনের সূত্রপাত হয়,
তখনই প্রকৃতি যেন তার অপরূপ রূপসজ্জা, তার অপরূপ রূপ নিয়ে আমাদের কাছে ধরা দেয়। সেই যে অপরূপ রূপকে কবি অঙ্কন করেছেন এই প্রথম ভোরের মধ্য দিয়ে। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। কবি জীবনানন্দর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হাতিয়ার, সেটা হচ্ছে এই কবিতায় উপমা প্রয়োগ। কবি বলছেন আকাশের রং কেমন? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। কোমল শব্দের অর্থ হচ্ছে নরম, যে নীল নরম, নীল তাকে আবার কবি অঙ্কন করছেন নরম বলে। আর কেমন সেই নীল? ঘাস ফড়িংয়ের মতো। ঘাস ফড়িংকে আমরা সাধারণত সবুজ দেখি, কিন্তু জীবনানন্দের চোখে অনেক ধরনের ঘাস ফড়িং রয়েছে। সেই যে নীল যে ঘাস ফড়িং, সেই ঘাস ফড়িংকে কবি এখানে অঙ্কন করেছেন। কারণ আমরা দেখেছি জীবনানন্দের প্রত্যেকটা কবিতার মধ্যে বাংলার প্রত্যেকটা উপকরণ প্রস্ফুটিত হয়েছে। তিনি বিভিন্ন পাখির নাম তিনি তার বিভিন্ন কবিতায় স্থান দিয়েছেন, কখনো বহু গাছের স্থান দিয়েছেন, নদী, পাখালি, গাছ গাছালি, পাখি পক্ষী, প্রত্যেকটাতে বাংলার প্রত্যেকটা উপকরণকে তিনি তার কবিতায় স্থান দিয়েছেন। ঠিক তেমনি এখানের আকাশের রংকে তিনি তুলনা করছেন ঘাস ফড়িংয়ের কোমল নীল রঙের সঙ্গে। অর্থাৎ ঘাস ফড়িংয়ের যে নীল রং, কোমল নীল রং, অর্থাৎ যে উৎকট, আমরা কোমল জীবনানন্দ এখানে এই কারণে ইউজ করেছেন, ব্যবহার করেছেন, তার কারণ হচ্ছে যে কোমল, যে নরম আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এমনও অনেক নীল আছে যেটা উৎকট, যেটা আমাদের দৃষ্টি বিকর্ষণ করে, দৃষ্টি আকর্ষণ করে না, অর্থাৎ আমাদের চোখ সেদিকে যায় না এবং সেটাকে আমরা উৎকট মনে করি, আমাদের মনের ডিস্ট্রাকশন হয়, অর্থাৎ মনকে বিচ্যুত ঘটায়। কিন্তু কবি এখানে যে নীল রংটার কথা বলেছেন সেটা হচ্ছে কোমল, যেটা আমরা, কারণ আমরা জানি কোমলের প্রতি আমাদের একটা দরদ আছে, আমাদের তার প্রতি একটা সহানুভূতি আছে। এবং এই যে কোমল শব্দটাকে ব্যবহার করেছেন তার কারণ হচ্ছে এই কোমল হলে, নরম হলে তার দিকে আমাদের সহজেই দৃষ্টি যায়, সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। তাহলে কবি বলেছেন আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ। চারিদিকে কি রয়েছে? পেয়ারা গাছ রয়েছে আর নোনার গাছ আছে। আতার মতোই নোনা এক ধরনের ফল, যেটা সুমিষ্ট খেতে। সেই নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। তার সবুজতা কেমন? পেয়ারা গাছের পাতার, পেয়ারার যে সবুজতা, নোনার যে সবুজতা, নোনা গাছের যে পাতার সবুজতা, সেই সবুজতাটা কেমন? টিয়া পাখির মতো, টিয়া পাখির পালকের মতো সবুজ। এই যে উপমার প্রয়োগ, যেটা প্রকৃতির সঙ্গে, একটা প্রকৃতির সঙ্গে আর একটা প্রকৃতির এই যে মেলবন্ধন, এই রকম মেলবন্ধনের চমৎকারিত্বেই আমরা তো জীবনানন্দের দ্বারা আকৃষ্ট হয়ে যাই। এই জন্যই তো কবি জীবনানন্দ স্বতন্ত্র অন্যান্য কবিদের থেকে, কারণ এই যে উপমাগুলোর প্রয়োগ, যেটা অন্য কবিতার মধ্যে আমরা সচরাচর দেখতে পাই না। তাহলে তিনি আকাশকে বর্ণনা করছেন, আকাশের রংকে বর্ণনা করছেন ঘাস ফড়িংয়ের কোমল নীল রঙের মধ্যে, আর তিনি পেয়ারা এবং নোনা গাছের সবুজতাকে প্রকাশ করছেন টিয়ার পালকের সঙ্গে। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। একটি তারা এখন আকাশে রয়েছে, ভোরের পরেও একটা তারা আকাশের মধ্যে রয়েছে। এই তারা সাধারণত আমরা বলি শুক্র গ্রহ। শুক্র গ্রহকে হয়তো কবি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, কারণ আমরা কখনো কখনো ভোরের পরেও আমরা এই শুক তারাকে অনেক সময় আকাশে দেখে থাকি। কবি হয়তো জীবনানন্দ দাশ তার এই কাব্যে বা এই কবিতায় তিনি হয়তো সেই শুক তারাকেই আঁকতে চেষ্টা করেছেন। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির মেয়েটির মতো। পাড়াগাঁর বাসর ঘর, বাসর ঘর কোনটা? নববিবাহিত বর কনের ঘরকে বলা হয় বাসর ঘর। এইখানে একটা কাহিনী রয়েছে যেটা এই গল্প, এই কবিতার মধ্যেও হয়তো প্রাসঙ্গিক হয়ে উঠবে। এই যে বাসর ঘর, এই বাসর ঘরে নাকি বর কনেকে জেগে থাকতে হয়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে আমাদেরকে মনসা মঙ্গলে চলে যেতে হবে। চাঁদ সদাগর যখন মনসাকে, দেবী মনসার পুজো দিতে রাজি হয়নি, তখন তাকে নিজের আয়ত্তে আনার জন্য, শাস্তি দেওয়ার জন্য মনসা নাকি কাল নাগিনীকে পাঠিয়েছিলেন এই বাসর ঘরে লক্ষিন্দর এবং বেহুলা, চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর এবং তার যে নববিবাহিতা বধূ
বেহুলা, তারাই বাসর ঘরে ছিলেন এবং সেইখানে নাকি এই কাল নাগিনী প্রবেশ করে লকিন্দরকে দংশন করেন এবং তারপরেই লকিন্দরের মৃত্যু হয়। এই যে ঘটনা, এই ঘটনার পর থেকে এই বাসর ঘরে নববিবাহিত বরকনেরা জেগে থাকেন। এখানেও পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির, গোধূলি কোনটা? সূর্য অর্থাৎ দিন, সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ দিন এবং রাত্রি সন্ধিক্ষণকে বলা হয় গোধূলি। অর্থাৎ দিনের অবসানের পর যখন সন্ধ্যার সূচনা হয়, সেই যে সন্ধিক্ষণ মুহূর্ত, এবং সেই সন্ধিক্ষণ মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে একটা মাদকতা, একটা রূপ লাবণ্য, মাদকতার রূপ লাবণ্য ছড়িয়ে পড়ে। সেই মাদকতার রূপ লাবণ্য ভরা যেন এই মেয়েটি, যে মেয়েটি বাসর ঘরে জেগে রয়েছে সারা রাত। কেন জেগে থাকতে হয়েছে? ওই যে মনসামঙ্গলের কাহিনী, কারণ ওখানে একটা কাহিনী রয়েছে যে ঘুমিয়ে পড়লেই কাল নাগিনী এসে হয়তো তার স্বামীকে দংশন করতে পারে, লকিন্দরের মতো তার মৃত্যু হতে পারে। সেই জন্য এই বাসর ঘরে তারপর থেকেই যে নববিবাহিতা বরকনেরা জেগে থাকে, ঠিক তেমনি ভাবেই এই যে গোধূলি নেমে আসার পর যে গোটা পৃথিবীতে একটা মাদকতার রূপ লাবণ্য নেমে আসে, সেই রকম রূপ লাবণ্যে ভরা মেয়েটিও সারা রাত জেগে থাকার কারণে ভোরের দিকে তার মধ্যে ঘুমের ভাব এসেছে, সে ঢুলু ঢুলু ভাব এসেছে, তার মধ্যে একটা ঝিমুনি ভাব এসেছে। সেটা কি কবি উপমা হিসেবে ব্যবহার করছেন ওই তারার সঙ্গে। ঠিক যেমন পাড়াগার বাসর ঘরে ওই মেয়েটি, নববিবাহিতা মেয়েটি যেমন জেগেছিল সারা রাত জেগে থাকার কারণে ভোর রাতে তার যেমন ঘুম ধরে যাচ্ছে, সে ঢুলে পড়ছে, ঝিমুনি আসছে, ঠিক তেমনি সারা রাত আকাশে ওই তারাটা জেগে থাকার কারণে ভোরের দিকে তার মধ্যেও যেন ঝিমুনি ভাব এসেছে। কি অপূর্ব দৃশ্য, কি অপূর্ব সৃষ্টি অঙ্কনের। এই অঙ্কনের যে সৃষ্টি, অপূর্ব সৃষ্টি, এখানেই তো আমাদের কাছে জীবনানন্দ সার্থক হয়ে ওঠে। সেখানে তিনি বর্ণনা করছেন নববিবাহিতা বধূর সঙ্গে, কার? তারার। নববিবাহিতা বধূ বাসর ঘরে যেমন সারা রাত জেগে থাকার কারণে ভোর রাতে তার ঘুম এসে যায়, ঢুলতে থাকে, ঝিমুনি ভাব আসে, ঠিক তেমনি আকাশে যে ওই একটা তারা অর্থাৎ সুখ তারা যেটা জেগে রয়েছে, সেও তো সারা রাত জেগে রয়েছে। সেই সারা রাত জেগে থাকার কারণে ভোর রাতে তার মধ্যেও ঘুম এসে গেছে, তার ঝিমুনি ভাব এসেছে। এই যে তারার যে ম্লান অবস্থা, এই ম্লান অবস্থাটাকে কবি অঙ্কন করেছেন তার এই শিকার কবিতার মধ্যে। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। কিংবা মিশরের মানুষই, এই মানুষই শব্দটাকে আমরা যদি অভিধানে খুঁজি তাহলে কিন্তু পাবো না। জীবনানন্দের এখানেও আরেকটা সার্থকতা, তিনি নিজে থেকে অনেক শব্দ তৈরি করতেন। বাংলা শব্দ ভান্ডারকে উৎকৃষ্টতা করার জন্য, উৎকৃষ্টতা দান করার জন্য, উৎকৃষ্ট করার জন্য তিনি নিজেও অনেক শব্দ তৈরি করতেন। এই মানুষই শব্দের অর্থ হচ্ছে মানবী। তিনি মানুষ থেকে এসছেন, মানুষই এটাকে করেছেন স্ত্রীলিঙ্গ, মানুষ পুংলিঙ্গ করেছেন পুরুষ, এবং তার স্ত্রীলিঙ্গে করেছেন মানুষই। মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। এখানে একটা কাহিনী আছে। মিশরের রানী ছিলেন ক্লিওপেট্রা, এবং ইতিহাসে তিনি একজন বিখ্যাত রমণীদের মধ্যে তিনি একজন। আমাদের ভারতে যেমন সুলতানা রাজিয়া ছিলেন, মিশরে ছিলেন রানী ক্লিওপেট্রা। একটা সময় তিনি মিশরকে শাসনও করেছিলেন। এই ক্লিওপেট্রা নাকি তার প্রিয়তম একজন ব্যক্তি অ্যান্টনিওকে, মার্ক অ্যান্টনিওকে একবার বাজি ধরেছিলেন যে তিনি পৃথিবীর সব থেকে দামি নৈশ ভোজ তিনি দেবেন, এবং নৈশ ভোজ দিয়েছিলেন। সেই নৈশ ভোজের পর তিনি অ্যান্টনিওকে জিজ্ঞাসা করেছিলেন কেমন লাগলো। অ্যান্টনিও নাকি তার প্রত্যুত্তরে বলেছিলেন ভালো, কিন্তু সবচেয়ে দামি নয়। এর পরেই মিশরের রানী ক্লিওপেট্রা তার বুকের মধ্যে যে মুক্তোর মালা ছিল, সেই মালা থেকে মুক্তগুলো সেই নীল মদের গ্লাসে ঢেলে দিয়েছিলেন, এবং সেই মুক্তগুলো গলে যাওয়ার পরে যে মদের উজ্জ্বলতা এসেছিল, নীল মদের যে উজ্জ্বলতা এসেছিল, সেই উজ্জ্বলতাটাকে কবি উপমা হিসেবে ব্যবহার করেছেন কার সঙ্গে? আকাশের তারার সঙ্গে। কি অপূর্ব! মিশরের রানী ক্লিওপেট্রা, কবি এখানে বলছেন যে আমার নীল মদের গ্লাসে মুক্ত ঢেলে দিয়েছে কে? মুক্ত দিয়ে দিয়েছে কে? যেন সেই রানী ক্লিওপেট্রা। কত যুগ আগে, কত হাজার বছর আগে সেই ক্লিওপেট্রা যেন জীবনানন্দের কাছে এসেছেন। জীবনানন্দ যেন মার্ক অ্যান্টনিও, তিনি আর জীবনানন্দ নন, তিনি যেন মার্ক অ্যান্টনিও হয়ে গেছেন। জীবনানন্দের সঙ্গে যেন তিনি নৈশ ভোজের একটা বাজি ধরেছেন, এবং জীবনানন্দ যখন পরিতৃপ্ত নয়,
প্রকৃতির এই সৌন্দর্যতায় তিনি যখন পরিতৃপ্ত নয়, তখন যেন ক্লিওপেট্রা তার বুকের মুক্তোর হাড় থেকে মুক্তগুলো জীবনানন্দের নীল মদের গ্লাসে ঢেলে দিয়েছিলেন। এবং সেই নীল মদের যে তখন উজ্জ্বলতা হয়েছিল, সেই উজ্জ্বলতা আকাশের তারার মতো। তাহলে একদিকে তিনি আকাশের তারাকে অঙ্কন করতেন জীবনী ভাব, পাড়াগাঁর গোধূলি মদির নববিবাহিতা বধূটির মতো, মেয়েটির মতো। আবার একদিকে সেই তারার উজ্জ্বলতা কেমন, ক্লিওপেট্রার মুক্ত যখন নীল মদের অ্যান্টনিওর নীল মদের গ্লাসে ঢেলে দিয়েছিলেন, তার তখন যে উজ্জ্বলতা এসেছে, সেই উজ্জ্বলতার সঙ্গে তুলনা করেছেন কবি আকাশের তারাকে। এই জন্য এখানে বলেছেন, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা। আর এই বুকের থেকে মুক্তা কেন বলেছেন? ভালোবাসা। তার কারণ হচ্ছে ক্লিওপেট্রা অ্যান্টনিওকে নাকি খুব ভালোবাসতেন, যদিও সেখানে তার একটা স্বার্থ ছিল। যাই হোক, সেটা অন্য কথা। কিন্তু তার এই যে মন থেকে দেওয়া, তার হৃদয় থেকে দেওয়া এই যে মুক্তটাকে তার নীল মদের গ্লাসে ঢেলে দিয়েছিল, এবং মুক্তা গলে গিয়ে যে উজ্জ্বলতা এসেছিল, সেই উজ্জ্বলতাকে কবি এখানে প্রয়োগ করেছেন। আমার নীল মদের গ্লাসে রেখেছিল, সেই গ্লাসের মদের উজ্জ্বলতার সঙ্গে আকাশের তারার উজ্জ্বলতা এক। হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি, অর্থাৎ হাজার হাজার বছর রাতে একটা রাতে জীবনানন্দ যেন হয়তো ক্লিওপেট্রাকে পেয়েছিলেন, এবং ক্লিওপেট্রা তাকে ভালোবেসে জীবনানন্দের সুরার পাত্রেতে যেন সেই মুক্তাটা ঢেলে দিয়েছিলেন। আর জীবনানন্দ সেই মুক্তার গলিত যে মদ, মুক্ত গলিত যে মদ, সেই মদটাকে পান করেননি। তিনি তার উজ্জ্বলতাটা থেকে অবিস্মরণীয় হয়ে গেছেন, চমৎকার হয়ে গেছেন, এবং তিনি অবাক হয়ে গেছেন। তার সেই অবাকতা, অর্থাৎ তার এই যে বিস্ময়, সেই বিস্ময়টাকে এখানে প্রকাশ করেছেন কার সঙ্গে? আকাশের তারার সঙ্গে। হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। তারাটার উজ্জ্বলতা যে তারাটা জ্বলছে, সেই জ্বলার উজ্জ্বলতাটা কেমন? ক্লিওপেট্রার দেওয়া মুক্ত গলিত মদের মতো। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। হিমের রাতে, শীতকালের রাত, দেশওয়ালিরা, গ্রামীণ মানুষরা, শব্দের অর্থ হচ্ছে উষ্ণ বা গরম রাখার জন্য। গ্রামের সাধারণ মানুষরা তারা শরীরের উষ্ণতা রাখার জন্য এরকম মাঠে যে সমস্ত ধান কাটার পরে কিংবা সবুজ ঘাসকে শুকনো করার পরে সেইগুলোতে আগুন লাগিয়ে সেই আগুন পোয়ায়। বিশেষ করে আমরা দেখি গ্রামগঞ্জে যখন পৌষ পার্বণ হয়, সেই পৌষ পার্বণের সময় ছেলেমেয়েরা নদীতে স্নান করে কিংবা পুকুরে স্নান করে ভোরবেলায় আগুন পোয়ায়। ঠিক একইভাবে শরীর উষ্ণ রাখার জন্য, রাখার জন্য, অর্থাৎ গরম রাখার জন্য দেশওয়ালিরা অর্থাৎ গ্রামের মানুষরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। আর একটা কি, এই মাঠে আগুন জ্বালার আর একটা কারণ আছে। সেটা হচ্ছে গ্রামে যখন শস্য ফলানো হয় মাঠের মধ্যে, তখন সেই পশুদের আক্রমণ থেকে, অর্থাৎ শস্য ক্ষেত যাতে নষ্ট না করে, সেই জন্য গ্রামের চারিদিকে এই চাষিবাসী মানুষরা তারা কি করে? আগুন জ্বালিয়ে রাখে। কবি এখানে বলছেন সেই সমস্ত সাধারণ মানুষরা হিমের রাতে শরীরকে উষ্ণ রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বেলে রেখেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, সেই আগুনকে তুলনা করছেন কার সঙ্গে? মোরগ ফুলের সঙ্গে। এই যে উপমার প্রয়োগ করেছেন আবার জীবনানন্দ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কবিতার প্রতিটা ছত্রে ছত্রে তিনি কিন্তু এই উপমার প্রয়োগ করেছেন। তাহলে আগুনকে এখানে তুলনা করেছেন কার সঙ্গে? মোরগ ফুলের সঙ্গে। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। শুকনো অসত্য পাতা যেগুলো পড়েছে সেগুলোর মধ্য থেকে এখনো আগুন জ্বলছে। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। তাহলে এই যে আগুন, যে অসত্য পাতার আগুন, যে আগুনটা দেশওয়ালিরা জ্বালিয়েছে, সেটার সূর্যের আলো ওঠার পর, অর্থাৎ সূর্য ওঠার পর আমরা আগুনের যে রক্তিম আভা, সেই আভাটা ততটা পরিষ্কার থাকে না, ম্লান হয়ে যায়। সেই ম্লানকে তিনি কল্পনা করছেন কার মতো? তার রং কুমকুমের মতো নেই আর। মহিলারা টিপ পরার সময় যে কুমকুম, গাঢ় লাল রঙের কুমকুম পরেন, সেই গাঢ় লালকে বোঝাতে এখানে কবি এই উপমাটার ব্যবহার করেছেন। অর্থাৎ যে আগুন সূর্য ওঠার পরে আগুনের যে রং, সেই রংটা অনেকটা ম্লান হয়ে গেছে, সেটার কুমকুমের মতো নেই, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সেই আগুনটার রং কেমন হয়ে গেছে? যখন রোগা শালিক, এখানে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছা বলতে বোঝানো হয়েছে মুমূর্ষ, মৃতপ্রায়
শালিকের সঙ্গে তুলনা করা হয়েছে। যে শালিকটা প্রায় মৃতপ্রায়, মুমূর্ষ হয়ে গেছে, তারা জীবন সম্পর্কে আর সদিচ্ছা নেই, বেঁচে থাকার কোনো সদিচ্ছা নেই, কিন্তু তবু তো তার হৃদয়ের কোথাও একটা কোণে যেন বেঁচে থাকার ইচ্ছাটা রয়েছে। সেই যে ইচ্ছা, সেটাকে কবি এখানে বিবর্ণ ইচ্ছা বলেছেন। যেমন একটা গল্প আছে, এক বুড়ি নাকি তার বৌমা তাকে এত যন্ত্রণা দিতেন যে তিনি একদিন কাঠ কাটতে গেছেন, কারণ বৌমা তাকে নির্দেশ দিয়েছেন যে প্রতিদিন কাঠ কেটে জ্বালানির কাঠ নিয়ে এলে তবে তোমাকে খেতে দেওয়া হবে। বুড়ি প্রতিদিন কাঠ কাটতে যায়। কাঠ কাটতে গিয়ে একদিন বোঝা নিয়ে আস্তে আস্তে প্রচন্ড যন্ত্রণায় সেই বোঝাটা ফেলে দিয়ে আর জমকে স্মরণ করছে, হে জম আমাকে তুলে নাও, হে জম আমাকে, জম তুমি একবার এসো, জম তুমি একবার এসো। তো জম তো হাজির হয়েছে। জম এসে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার বুড়ি, তুই আমাকে এত স্মরণ করছিস কেন? তখন সেই বুড়ি বলছেন যে, না, আমি তোমাকে স্মরণ করছি আমার কাঠের বোঝাটা মাথায় তুলে দেওয়ার জন্য। তার মানেটা কি, ওই বয়সেও ওই বুড়ি মরতে চায় না। জমকে এতক্ষণ ধরে তিনি ডাকছেন তুলে নেওয়ার জন্য, কিন্তু জম যখন তার কাছে এসেছে তখন তিনি বলছেন কাঠের বোঝাটা মাথায় তুলে দেওয়ার জন্য তাকে তিনি স্মরণ করছেন। তার মানে কি, কেউ মরতে চায় না। ঠিক তেমনি এখানেও রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, অর্থাৎ যে শালিকটা মুমূর্ষ প্রায়, রোগা হয়ে গেছে, মৃতপ্রায়, সেই শালিকটার যে হৃদয়ের যে ইচ্ছা, বেঁচে থাকার ক্ষীণ আশা, সেই ক্ষীণ আশাটা বিবর্ণ হয়ে গেছে। সেই বিবর্ণতার সঙ্গে তুলনা করছেন কবি জীবনানন্দ কাকে? দেশওয়ালিদের তৈরি করা ওই আগুনকে। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। তাহলে সকালের আলোয়, ভোরের পরে যে সকালের আলো ফুটে উঠেছে, সেই সকালের রোশনায় যখন চারিদিক উদ্ভাসিত, সেই সময় টলমল শিশিরে, শিশির গাছের পাতার উপরে যখন শিশির পড়ে, বিশেষ করে আমরা কচু পাতায় যখন লক্ষ্য করি, দেখি সেই শিশিরটা রয়েছে এবং সামান্য বাতাস দিলে সেই শিশিরটা কি হয়, টলমল করে। কবি জীবনানন্দ সেই টলমলের শিশিরকে এখানে ধরতে চেয়েছেন। টলমল শিশির, চারিদিকের বন ও আকাশ, চারিদিকের বন আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো। এখানেও আবার সেই উপমা প্রয়োগ। ময়ূর, তার যে ডানা, সবুজ রং, যে সবুজ রং আমাদের চোখকে আকর্ষণ করে নেয়, আমাদের চোখের দৃষ্টিকে টেনে নেয়, সেই ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। ময়ূরের সবুজের ডানার যেমন পেলবতা, মসৃণতা চারিদিককে আকর্ষণ করে নেয় তার দিকে লক্ষ্য দেওয়ার জন্য, অর্থাৎ সে যেন সব প্রতি মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করে, ঠিক তেমনি ভাবে সেই ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে সকালের আলোয় চারিদিকের বন আকাশ। এইভাবে কবি জীবনানন্দ দাশ তার এই প্রথম ভোরের মধ্য দিয়ে, শিকার কবিতায় তার এই প্রথম ভোরের মধ্য দিয়ে প্রকৃতির অপরূপ রূপবৈচিত্র্য আমাদের কাছে অঙ্কন করেছেন। কিন্তু এর পরেই তিনি এই কবিতার একটা মোড় ঘুরিয়ে দিয়েছেন। আমরা যেমন এস.টি. কোলরিচের কুবলা খান কবিতা পড়তে গেলে যেমন আমরা দেখি দুটো পার্ট যেন ফ্র্যাগ্রেন্স, সেখানে যেমন বিচ্ছিন্নতা রয়েছে, ঠিক তেমনি এই কবিতার মধ্যেও আমরা দ্বিতীয় পার্টে যখন ঢুকবো, দেখব এই প্রকৃতির পেলবতা, এই প্রকৃতির মসৃণতা, এই প্রকৃতির অপরূপ রূপ বৈচিত্র্য আমাদের কাছে ক্ষণিকের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। কারণ দ্বিতীয় ভোর আমাদের কাছে প্রকৃতির অপূরতা নয়, যে প্রকৃতির অপূর্বতা, যে রূপময়তা, সেটা আনেনি। সেখানে নিয়ে এসেছেন মানুষের যে নির্মমতা, মানুষের যে অমানবিকতা, তাদের যে পাশবিক আচরণ, সেই পাশবিক আচরণকে কবি জীবনানন্দ ফুটিয়ে তুলেছেন দ্বিতীয় ভোর। সেই যে দ্বিতীয় ভোরের নিষ্ঠুরতা, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।